করোনা ঝুঁকি নিয়ে ঈদে ঘরমুখো মানুষের ভিড়, যে কোনো মূল্যে নিয়ন্ত্রণের হুঁশিয়ারি। করোনা বিপর্যয়ের মুখে ঐতিহ্যবাহী তাঁত শিল্প বিক্রি নেই, লোকসানে তাঁতি ও ব্যবসায়ীরা। পুলিশ বলছে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করা হবে মানুষের চলাচল, কাউকেই ঢাকা ছাড়তে দেয়া হবে না। ঢাকা ছাড়ার অন্যতম পয়েন্ট গাবতলী। গণপরিবহন বাস না থাকলেও আছে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, পিকআপ ভ্যান ও ট্রাকের চলাচল। গাবতলীতে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট, যানবাহন থামিয়ে জানতে চাওয়া হচ্ছে গন্তব্য। তবে বেশিরভাগ মানুষই হেঁটে চলছেন আমিনবাজার সেতু দিয়ে, উদ্দেশ্য বাড়ি ফেরা। তবে সেতুর অপর প্রান্ত আছে পুলিশের চেকপোস্ট, সেখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে দুই পাশ থেকে আসা প্রতিটি গাড়ি। তারপরও বাড়ি ফেরার আশায় রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন অনেকেই। দেখতে পাচ্ছি না কি কারণে যাইতে দিতেছে না, সেটা তারাই ভালো জানে। ওই কাগজপাতি দিকেও তো যাত দেয় না। কোথায় যাবেন? নাটোরে। নাটোরে যাবেন, মানে কোথায় যাবেন আর পুলিশ কি বলতেছে? না, পুলিশ থামায় রাখছে। পুলিশ তো দিকে যেতে মানা করতেছে, কিন্তু ফ্যামিলি জায়গা আছে, অফিস বন্ধ দিছে, আর ফ্যামিলির কাছে যেতে হবে, একটু কষ্ট হলেও। পুলিশ জানিয়েছে ঢাকা ছাড়া বা প্রবেশের প্রতিটি পথেই রয়েছে পুলিশের কড়াকড়ি, কাউকেই কোনোভাবে ঢাকায় ঢুকতে বা ঢাকার বাইরে যেতে দেওয়া হবে না। ঈদ উপলক্ষে ঢাকা ছেড়ে যাচ্ছে, তাদেরকে আমরা নিবৃত্ত করছি, তাদেরকে বলছি যাওয়া যাবে না, আপনারা ঢাকায় ফিরে যাবেন। এতে অনেকে নানান রকম অজুহাত দেখাচ্ছে, যেগুলো আমরা যৌক্তিক মনে করছি সেই গাড়িগুলো আমরা ছেড়ে দিচ্ছি, যেগুলো মনে করছি যৌক্তিক না সেগুলো আমরা আবার ঢাকায় ব্যাক করে দিচ্ছি। আমরা তাদেরকে চেষ্টা করব ঢাকায় ফেরত পাঠা, যদি তারা সংখ্যা অনেক বেশি হয় আমরা প্রয়োজনে বাস ভাড়া করে তাদেরকে ঢাকায় ফেরত পাঠিয়ে দিব। শুক্র ও শনিবার মানুষের চলাচল আরও বাড়বে বলে ধারণা করছে পুলিশ, তখন নজরদারি আরও বাড়ানো হবে বলে জানানো হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আমিনবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, রাজধানী থেকে ছাড়ার অন্যতম একটি প্রবেশ পথ বলা হয় আমিনবাজারকে, কি অবস্থা এখন সেখানে, কেমন দেখছেন মানুষের ভিড়, যানবাহনের কোনো চাপ দেখতে পাচ্ছেন কি, এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কঠোরতা কি দেখতে পাচ্ছেন? আপনার প্রশ্নগুলোর মধ্যে যদি আমি প্রথমে পুলিশের কঠোরতা আছে কিনা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করতে চাই, আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটাতেই কিন্তু গতকাল বিকেলেও পুলিশের চেকপোস্ট ছিল এবং ব্যাপক কড়াকড়ি ছিল। আমি যদি আপনাকে দেখাই যে আমার এই পাশে যে পুলিশের চেকপোস্টের যে জায়গাটি ছিল, এখানে কিন্তু কোনো গাড়িকেই ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ ঘুরিয়ে দেওয়া হতো এবং দুপাশের গাড়িকেই ঘুরিয়ে দেওয়া হতো। কিন্তু আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি পুলিশের কোনো ধরনের তৎপরতাই এই জায়গাটিতে নেই। এবং কিছুক্ষণ আগে আপনি জানেন যে আমি গাবতলীতে ছিলাম, গাবতলীতেও কিন্তু পুলিশের যে খুব বলার মতো আসলে চেকপোস্ট আছে তেমনটা নয়, দুজন মাত্র পুলিশ সদস্য সেখানে যে দায়িত্ব পালন করছেন। এবং অন্যান্য দিনও আমরা আসলে যেটা দেখি যে সাধারণত গাড়ি থামিয়ে জিজ্ঞেস করা হয় গন্তব্যের কারণ বা কোথায় যাচ্ছেন, আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আপনি জানেন যে পুলিশ মুভমেন্ট পাসের একটি ট্রায়াল ভার্সন চালাচ্ছে, সেটারও কিন্তু আসলে কোনো ধরনের ইমপ্লিমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এবার যদি আমি আপনাকে একটু জানাতে চাই যে আসলে মানুষের চাপটা কেমন, মানুষের চাপটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কম, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2-4 জন করে মানুষ তারা বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। এবং এই জায়গাটি দিয়ে আসলে গাবতলী হয়ে আমিনবাজার ব্রিজটা ক্রস করে সাভার হেমায়েতপুর যাওয়ার পর সেখান থেকে কিছু কিছু ট্রাক বা যে পণ্যবাহী গাড়িগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু গন্তব্যে যাওয়ার একটি সুযোগ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও চন্দ্রা থেকেও কিন্তু অনেকে যেতে পারছে এবং আমার সাথে কয়েকজনের কথা হয়েছে, তারা আমাকে কিন্তু এমনটি জানিয়েছেন যে তারা চন্দ্রায় যাচ্ছে এবং চন্দ্রা থেকে তারা আসলে যাওয়ার চেষ্টা করবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো সব মিলিয়ে কিন্তু আসলে আমরা দেখতেই পাচ্ছি যে সাধারণ মানুষের যেমন একটি সচেতনতার অভাব রয়েছে, তার পাশাপাশি পুলিশের যে কঠোরতার বিষয়টি বলা হচ্ছিল সেই বিষয়টিও কিন্তু নেই, অর্থাৎ এখন কিন্তু অনেকটাই নমনীয় হয়ে গেছে। এবং এই নমনীয়তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের বাড়ি ফেরার যে চেষ্টাটা চলছে সেটা কিন্তু অনেকটাই বাস্তবায়ন হচ্ছে এবং তারা বাড়ি যাচ্ছেন এবং তাদের এই বাড়ি ফেরার ক্ষেত্রে করোনা সংক্রমণের যে ঝুঁকিটা সেটা কিন্তু আরও বেশি করে বাড়ছে। বাজারের সবশেষ খবর জানছিলাম। ঢাকা ছাড়া মানুষের সাথে পুলিশের তৎপরতা এই মুহূর্তে আরও জানাতে সাভার ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি সাভার, সেখানে রয়েছে সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভারে বাড়ি ফেরা মানুষের ভিড় এই মুহূর্তে কেমন দেখছেন এবং পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কঠোরতা কি দেখতে পাচ্ছেন? দেখুন, গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাভার হয়ে বা আশুলিয়া হয়ে রাজধানী এবং নারায়ণগঞ্জ থেকে অনেক মানুষজনই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে, উত্তরবঙ্গ সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাওয়ার জন্য
চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা গত কয়েকদিন কিন্তু পুলিশের খুবই তৎপরতা দেখতে পেয়েছি যে ঢাকা-রিচা মহাসড়কের সাভারের আমিনবাজার, ২০ মাইল, নবীনগর, আ তারপরে গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে, ইসলামপুরে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা পুলিশের এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট দেখতে পেয়েছি। এছাড়া নবীনগর চন্দ্রা মহাসড়কেও কিন্তু আমরা আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট দেখতে পেয়েছি। যেখানে যেকোনো ধরনের যানবাহন তারা ঢাকার ভেতরে অথবা ঢাকা থেকে উত্তরবঙ্গে বা দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উদ্দেশ্যে যেসব যানবাহনই ছেড়ে যাচ্ছিল সব গাড়িকে কিন্তু তারা নিয়ন্ত্রণ করেছে। তারা গন্তব্যে আবার ঘুরিয়ে দিয়েছে। শুধু পণ্যবাহী যে যানবাহনগুলো ছিল বা জরুরি প্রয়োজনে যে যানবাহনগুলো ছিল সেই যানবাহনগুলোকে তারা চলতে দিয়েছে। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা এই সাভারের ঢাকা-রিচা মহাসড়ক এবং আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে পুলিশি যে চেকপোস্ট গুলো রয়েছে অস্থায়ী চেকপোস্ট সেখানে কিন্তু আমরা পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পাইনি। আমি এ ব্যাপারে কিছু সময় আগে সাভারের হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, আমি তার সাথে কথা বলেছি। তার কাছে জানতে চেয়েছিলাম যে চেকপোস্টের কার্যক্রম বন্ধ রয়েছে কিনা। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, তিনি বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা চেকপোস্টের কার্যক্রমটি বন্ধ রাখেনি। তাদের চেকপোস্টের কার্যক্রমটি চলমান রয়েছে। তবে তারা ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস এসবকে তারা চলতে দিচ্ছেন। তবে যে যে ধরনের গণপরিবহন, এই গণপরিবহনগুলো চলাচল বন্ধ থাকবে এবং অনেকেই মোটরসাইকেলে করে যাত্রী পারাপার করছে এই বিষয়টি তারা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে গণপরিবহন না থাকাতে আমরা আজকেও কিন্তু দেখতে পেয়েছি যে সাভারের বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে অনেক ঘরমুখী মানুষ তারা ভেঙে তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন। তারা ভোগান্তিতে পড়েছেন। তারা মোটরসাইকেলে করে যাচ্ছেন। তবে এই যে পুলিশের বিভিন্ন জায়গায় যে কিছু সীমিত সংখ্যক যে চেকপোস্ট রয়েছে বা পুলিশ রয়েছে সেখানে কিন্তু সেই মোটরসাইকেল গুলোকে দেখানো হচ্ছে। তবে মহাসড়কগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অটোরিকশার যে একটি দাপট সেই অটোরিকশার দাপট কিন্তু রয়েছে। অটোরিকশাগুলো চলাচল কিন্তু স্বাভাবিক হচ্ছে। এর পেছনে কিন্তু কারণ রয়েছে। এই কারণ হচ্ছে সাভার শিল্পাঞ্চলে এখন পর্যন্ত পোশাক কারখানাগুলো চালু রয়েছে। যার কারণে প্রশাসন ইচ্ছা করলেও কিন্তু সড়কে একদম যানবাহন আ শূন্যের কোঠায় আনতে পারছে না। সেই পোশাক শ্রমিকদেরও কারখানায় কাজে যোগদান করতে হচ্ছে। প্রতিদিন সকালে এবং কারখানায় কাজ শেষ করে তাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। এই কারণে সড়ক মহাসড়কে এই ৩ চাকার যানবাহনগুলোর একটি দাপট থাকুন, রয়েছে। আমরা একটু নারায়ণগঞ্জের পরিস্থিতি জানতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জে এমনি নারায়ণগঞ্জকে করোনা বিস্তারের হটস্পট হিসেবে ধরা হয়েছে। সেই ক্ষেত্রে আসলে সেখানকার মানুষজনের মধ্যে আসলে কতটা সচেতনতা দেখছেন? তারা কি আসলে ঘরে ফেরার যে ভিড় সেটি কতটা লক্ষ্য করছেন আপনি? আসলে আমি সাইনবোর্ড এলাকায় গত কয়েকদিন যাবত আজকেও যে চিত্র এখানকার যেই গণপরিবহন বন্ধ থাকার পরেও নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে যারা বেরিয়ে যাচ্ছেন, রাজধানী থেকে যারা গ্রামের বাড়িতে যাচ্ছেন, তো এইসব পরিবহনে যখন তারা যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদের করোনা সংক্রমণের যেই সামাজিক দূরত্ব এবং গণসচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা কিন্তু আসলে আমরা এখানে লক্ষ্য করছি না। যাত্রীরা কিন্তু তারা যত দ্রুত তারা যেতে পারে এবং তাদের কিন্তু এই দিকটা আসলে তাদের কোনো খেয়াল নেই যে আসলে করোনা সংক্রমণের যে একটা ঝুঁকি আছে। তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনাকে দেখাতে চাই যে এটা হচ্ছে নারায়ণগঞ্জ রাজধানীর প্রবেশদ্বার। এটা হচ্ছে সাইনবোর্ড এলাকা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করছেন গণপরিবহন, এবং গণপরিবহন তারা না পাওয়ার কারণে তারা কিন্তু ভেঙে অটো রিকশা এবং কিছু আমরা কিন্তু এখানে মোটরসাইকেলও দেখতে পেয়েছি। তারা এইসব যানবাহন করে কিন্তু ভেঙে তারা ঢাকার রাজধানী এবং নারায়ণগঞ্জ থেকে তারা বেরিয়ে তাদের গ্রামের বাড়িতে যাচ্ছে। তো আজকে সকালে আমরা যে বিষয়টা দেখেছি যে এখানে যেই চেকপোস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং নারায়ণগঞ্জের পুলিশের যে চেকপোস্ট ছিল, যে আসলে যানবাহনগুলি তারা থামিয়ে যে তদারকি করে তারা খোঁজ নিত যে আসলে কোনটা জেলা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন এবং এই পরিবহনের যাত্রীরা আসলে কি, যে বিষয়গুলি তারা তদারকি করছিলেন। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কিন্তু মেট্রোপলিটন পুলিশের কোনো চেকপোস্টে কিন্তু কোনো পুলিশ সদস্য আমরা এখানে দেখতে পাইনি। তবে তাদের একটি পিকআপ ভ্যান কিছুক্ষণ আগে এখান দিয়ে টল দিয়েছে এবং নারায়ণগঞ্জের যে পুলিশ তারাও কিন্তু গত দুদিন যেই তৎপরতা ছিল আজকে কিন্তু তাদের সেই তৎপরতা নেই। শুধু ট্রাফিক পুলিশ আছে, ট্রাফিক পুলিশ যানবাহন নিয়ন্ত্রণ করছে, যানবাহনের যানজটটা যেন না লাগে। এই ক্ষেত্রে আমরা যেটা আসলে এখানে যেটা দেখতে পাচ্ছি এবং যাত্রীদের সাথে কথা বলছি যে তারা কিন্তু যানবাহনগুলিতে যেভাবে তারা যাই ভেঙে তারা যাচ্ছেন, এই ক্ষেত্রতে তারা
গণপরিবহন না থাকার কারণে তারা বলছেন যে তারা দুর্ভোগে পড়েছেন, কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে গত দুদিন আগে যেই ঘোষণা দেওয়া হয়েছিল যে আসলে মহাসড়কগুলো দিয়ে কিন্তু কাউকে এখানে পায়ে হেঁটে পর্যন্ত তাদেরকে গ্রামের বাড়িতে যেতে দেওয়া হবে না, কিন্তু আসলে আজকে সকাল থেকে কিন্তু আমরা সেই কথার পুরো উল্টো চিত্রটি দেখছি। এখানে কিন্তু অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছেন, তারা পায়ে হেঁটে যাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন যানবাহন করে তারা ভেঙে ভেঙে তারা গ্রামের বাড়িতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে যেই করোনা সংক্রমণের যে ঝুঁকি, বিশেষ করে নারায়ণগঞ্জকে করোনার এপি সেন্টার হিসেবে যে চিহ্নিত করা হয়েছে এবং বিশেষ করে এই সাইনবোর্ড এলাকায় যেখানে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক দেশের যেই পূর্ব এবং দক্ষিণ অঞ্চলের মানুষের রাজধানীতে এবং নারায়ণগঞ্জে প্রবেশ করা এবং বেরিয়ে যাওয়ার যেই প্রধান যেই পথটি, এখানে যেই সাইনবোর্ড এলাকা, এবং এই ক্ষেত্রটি কিন্তু আসলে ওইভাবে আইনশৃঙ্খলা বাহিনী তারা তদারকি করছেন না এবং সেভাবে তারা দেখছেন না। তো আমি এই বিষয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে নারায়ণগঞ্জে ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সহ নারায়ণগঞ্জের আশেপাশের যেই এলাকাগুলি আছে তারা 10টি পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়ে এইসব যাত্রীদের যানবাহনগুলি তারা তদারকি করছেন এবং তারা কঠোর নজরদারিতে আছেন। কিন্তু আসলে কিন্তু ওই সাইনবোর্ড এলাকায় আমরা সেই পুলিশের কঠোর নজরদারি এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তো গত 2 দিন যানবাহনের যে পরিমাণ চাপ ছিল, আজকে সকাল থেকে কিন্তু যানবাহন এবং যাত্রীদের চাপ আমরা অনেকটা কম দেখতে পেরেছি এবং আশেপাশের লোকজনদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, তারা জানিয়েছেন যে আসলে রাতের বেলাতেই যেসব মানুষ পরবর্তীতে আপনার কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। রাজধানী ছাড়া মানুষদের পুলিশের তৎপরতা নিয়ে জানছিলাম সাভার ও নারায়ণগঞ্জ থেকে সহকর্মীদের কাছ থেকে। করোনা পরিস্থিতির কারণে ঢাকায় ঢুকতে বের হতে পুলিশের অনুমতি নেওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন এবং পরীক্ষার মধ্যে রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। কার্যক্রমটি আরও উন্নত হলে শিগগিরই চালু করা হবে বলে জানান পুলিশের এআইজি সোহেল রানা। এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঢাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করতে অনলাইনে অনুমতি মুভমেন্ট পাস চালুর ঘোষণা দেয় পুলিশ। অনুমতি নিয়ে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ ঢাকায় আসা যাওয়া করতে পারবে বলে উল্লেখ করা হয়। অনলাইনে আবেদনের সময় নাম, ভ্রমণের কারণ, সময়ও, কোন এলাকায় থেকে কোন এলাকায় চলাচল করা হবে তা জানাতে হবে। পরিচয় নিশ্চিতে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স বা স্টুডেন্ট আইডি কার্ড ব্যবহার করা যাবে। পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, কাঁচা বাজার, চিকিৎসা, চাকরি, ব্যবসা সহ অন্যান্য প্রয়োজনে অনলাইনে এই আবেদন করা যাবে। নিত্য প্রয়োজনীয় ও জরুরি পণ্য সামগ্রী এবং সেবা সরবরাহের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে মুভমেন্ট পাস দেওয়ার কথা চিন্তা করছে বাংলাদেশ পুলিশ, এবং এই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা একটি অ্যাপ ডেভেলপ করেছি এবং এটি অন ট্রায়ালে রয়েছে। ঢাকা নারায়ণগঞ্জের মতো সিটি কর্পোরেশন এলাকায় করোনা সংক্রমিত মানুষের সংখ্যা বাড়ায় ও আক্রান্ত এলাকা বড় হওয়া সম্ভব হচ্ছে না। কন্ট্যাক্ট ট্রেসিং স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিটি কর্পোরেশন এলাকাগুলোতে আক্রান্ত গণহারে ছড়িয়ে পড়ায় কাজটি কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনা আক্রান্তের সংস্পর্শে আসা মানুষগুলোকে চিহ্নিত করে 14 দিনের জন্য পর্যবেক্ষণে রাখা জরুরি। তা না হলে সংক্রমণ ঝুঁকি বেড়ে যায়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের মতে ঢাকা ও নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের ক্লাস্টার এলাকাগুলো বড় হওয়ায় 14 দিনের পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে না। তবে দেশের অন্যান্য সব জেলা, থানা, উপজেলা পর্যায়ে পর্যবেক্ষণের বিষয়টি চলমান রয়েছে। ঢাকায় করোনা শনাক্তের সংখ্যা 12,000-এর বেশি, আর নারায়ণগঞ্জে বর্তমানে করোনা শনাক্ত হয়েছেন প্রায় 1,600 জন। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ঘরবাড়ি ও সড়ক বিধ্বস্ত হওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। এখনও পানিবন্দী রয়েছে অনেক মানুষ। তবে স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে বিদ্যুৎ ব্যবস্থা। বাগেরহাটে জলোচ্ছ্বাসে নির্মাঞ্চলে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে 350 ঘরবাড়ি। জেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবন সংলগ্ন শরণখোলা, রামপাল, মোংলা ও মোড়েলগঞ্জ উপজেলা। সাতক্ষীরা ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। তবে সড়ক, মহাসড়ক, গাছপালা সরিয়ে ফেলায় স্বাভাবিক হয়েছে যাতায়াত ব্যবস্থা। বরগুনায় বাঁধ ভেঙে যাওয়ায় নদীতে জোয়ার এলে আবারও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দেবে।
এর মধ্যে পানিতে ডুবে যাওয়া জমির ফসল তুলতে শুরু করেছে কৃষকরা। যশোরে শতকরা 60% সবজি নষ্ট হয়েছে। আম ও লিচুর ক্ষেত্রে এর পরিমাণ শতকরা 70%। নষ্ট হয়েছে আউশের বীজতলা, পাট ও ধান। এতে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়েছে কৃষি নির্ভর এই জেলা। লক্ষাধিক চাষি। খুলনায় 9টি উপজেলায় 68টি ইউনিয়নে 4,50,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। 10 কিলোমিটার বেড়িবাঁধও। সব তসনস লই গেছে, টিন্টু সব উড়েই লই গেছে। আন আমি কিরম খামু, কিরম থাকমু, আন হেয়ার ব্যবস্থা আমি কিরম পামু হইয়া। তো আমাকে তো এই বাড়ি ঘর তলাই গেছে, তাছাড়া পুষ্কুনি মাছ বাসি গেছে, তারপর ফসলে পচে গেছে, গর্ত পড়ে গেছে। গরু বাছুর নিয়ে রাস্তায় রয়েছি, রান্দা বাবদ এই বিস্কুট খাচ্ছি দোকানে এসে। এখন যে পরিস্থিতি হয়েছে আমাকে বাস করা তো দুষ্কার, আর যে ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে বাঁচিয়ে থাকছে, মরে যাওয়া ভালো। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সাতক্ষীরা ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা। প্রথমেই যেতে চাই সাতক্ষীরা, সেখানে রয়েছে সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, জানাবে সাতক্ষীরায় পানি কমেছে কিনা, কি অবস্থায় রয়েছে, এবং ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেয়া কার্যক্রম শুরু হয়েছে কিনা, বিদ্যুৎ সরবরাহ কি অবস্থা? আপনি জানেন যে সাতক্ষীরাতে সবচেয়ে আমপানের বেশি ক্ষতি হয়েছে এবং আমপানের প্রভাবে আপনার 20,000 ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে, কাঁচা ঘরবাড়ি, এবং 60,000-এরও বেশি কাঁচা ঘরবাড়ি সহ অন্যান্য স্থাপনা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এখানে কিন্তু 3,90,000 মানুষ আপনার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। আমরা সবশেষ যে খবর পেয়েছি তাতে 50,000-এর মতো মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে। পাশাপাশি অন্যান্য যে সমস্ত লোকজন তারা কিন্তু সবাই আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেছেন এবং তারা নিজেরা তাদের বাড়ি ঘরদর সহ অন্যান্য যেসব স্থাপনাগুলো আছে এই স্থাপনাগুলো নির্মাণ কাজে নিজেদেরকে নিয়োগ করেছেন। ইতিমধ্যে জেলা প্রশাসন জানিয়েছেন যে 500 বান্ডিল ঢেউ টিন এসেছে। এছাড়া এইসব ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আগে 13 লাখ টাকার পরে পরবর্তীতে আবারও 12 লাখ টাকা এসেছে এবং ওই টাকা কিন্তু তিনি তৎক্ষণাৎ, বিশেষ করে যে দুর্যোগ কবলিত 2টা উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, শ্যামনগর এবং আশাশুনি, এই দুটো ইউনিয়নে কিন্তু তিনি বরাদ্দ দিয়ে দিয়েছেন এবং কার্যক্রম কিন্তু চলছে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে পুনর্বাসনের জন্য। পাশাপাশি আপনি জানেন যে সাতক্ষীরাতে ব্যাপকভাবে আসলে মাছের ক্ষতি হয়েছে এবং এই বেড়িবাঁধের ভাঙনের ফলে সেখানে কমপক্ষে 57 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে পানি ঢুকেছে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এবং সাতক্ষীরার সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি, যেটির জন্য সাতক্ষীরা বিখ্যাত, সেই সাদা সোনা খ্যাত বাগদা সহ অন্যান্য মাছ এবং অবকাঠামো এবং রেণু সব মিলিয়ে কিন্তু 136 কোটি টাকার ক্ষতি হয়েছে। বুলবুলে যে ক্ষতিটা ছিল মাত্র 10 কোটি টাকা, সেটি কিন্তু অনেক গুণ বেড়ে 136 কোটি টাকায় রূপান্তর হয়েছে। এছাড়া কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি ক্ষেত্রে 138 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা জেলাবাসী। যদিও বোরো ধান কিন্তু উঠে গিয়েছিল, কৃষি কর্মকর্তারা তেমনটাই দাবি করেছেন। অন্যান্য ক্ষেত্রে যেমন পান এবং আম, আপনি জানেন যে সাতক্ষীরার আম সারা দেশে সহ বিদেশেও তার ব্যাপক চাহিদা রয়েছে এবং এই আম কিন্তু পাড়ার সময় এসে গিয়েছিল। 30শে মে কিন্তু এই আম পাড়ার সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল। এই নির্দেশনা দেওয়া হয়েছিল এই কারণেই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন মনে করেছেন যে আসলে 30 তারিখের আগে এই আম একটু মেহেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, জানাবেন যে মেহেরপুরের কি অবস্থা এই মুহূর্তে ঘূর্ণিঝড় পরবর্তী এবং সেখানে বিদ্যুৎ সরবরাহ কি স্বাভাবিক হয়েছে? ঘূর্ণিঝড় আফফান পরবর্তী আসলে মেহেরপুরে যে ঝড় শুরু হয়েছিল সেই ঝড়ে আসলে মেহেরপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বৈদ্যুতিক তারের উপরে গাছ পড়ায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো জেলা। পরবর্তীতে গতকালকে রাত্রের পর থেকে কিছু কিছু এলাকায় স্বাভাবিক হলো, এখনো বিভিন্ন যে গ্রাম প্রত্যন্ত এলাকা আছে সেই এলাকায় আসলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। আর এই যে প্রচন্ড যে ঝড় হয়েছে এই ঝড় কিন্তু আসলে এর আগে মেহেরপুরবাসী কখনোই এইরকম প্রলয়ঙ্কারী ঝড়ের মুখোমুখি হয়নি বা প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েনি। তবে এবার যে ঝড়টা হয়েছে সেটা হলো বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত প্রায়
প্রায় 50 মিনিট পর্যন্ত তীব্র বাতাসের কারণে কিন্তু মেহেরপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে ঘর বাড়ির ক্ষতি খুব কম হলেও কৃষি ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়েছে, যেটা আমি দেখা যায় যে ঝড়ের সময় যে মেহেরপুরে যে বিভিন্নভাবে সবজি চাষ হয়, কলা, বিশেষ করে কলা ক্ষেত দেখতে পাচ্ছি, এই কলা ক্ষেত্রে কিন্তু এরকম অসংখ্য কলা ক্ষেত একদম বিধ্বস্ত হয়ে গেছে। একটা দুটো কলা গাছ ছাড়া কিন্তু সব কলা গাছই মাটিতে পড়ে গেছে, যার ফলে কিন্তু মোটা অঙ্কের ক্ষতির মুখে পড়ছে কৃষকরা। এছাড়াও যে আমের যে ব্যাপক ক্ষতি হয়েছে, আম প্রায় 70% আম গাছ থেকে সব পড়ে গেছে, যার ফলে সেখানেও ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। আর লিচুরও একই অবস্থা, যার ফলে কিন্তু মেহেরপুরে যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা আসলে কৃষি বিভাগের পক্ষ থেকে আরো কয়েকদিন সময় তারা চাচ্ছে, যে এখনো যে নিরূপণ করার যে অবস্থা সেটা এখনো সম্ভব হয়নি। তবে এটা দ্রুত ক্ষতির পরিমাণ নিরূপণ করে আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আসলে প্রেরণ করা হবে, যাতে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হয়। এই হলো মেহেরপুরের সর্বশেষ পরিস্থিতি। সাতক্ষীরা মেহেরপুর থেকে ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থায় জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। ঘূর্ণিঝড়ে আমপানের তাণ্ডবে 1150 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, আরও হিসেব করে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। তিনি আরও জানান, শুক্রবার থেকে শুরু হচ্ছে সংস্কার কাজ। আমপানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট সহ 26 জেলা। এসব অঞ্চলের অনেকের ঘর ভেঙেছে, তলিয়ে গেছে ফসলের ক্ষেত ও মাছের ঘের। যা ছিল সমস্ত সব নদীর পানিতে তলে গিয়ে আমপানে আমাদের ঘর বাড়ি সব হয়ে গেছে, বেড়াটাটি সব গেছে, ওই চুলার মধ্যে পানি গেছে, রান্না করতে পারতেছি না। ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব দেয়া হয়েছে জেলা থেকে। দুর্যোগ মন্ত্রণালয় বলছে, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 150 কিলোমিটার বাঁধ, 200টি ব্রিজ, কালভার্ট। প্রায় 1100 কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 233টি স্থানীয় সরকার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো বেশিরভাগ বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা এবং বেশি ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, শুক্রবার থেকে শুরু হবে সংস্কার কাজ, সেই সাথে দেয়া হবে ত্রাণও। যে ঘরবাড়ি প্রচুর নষ্ট হয়েছে, সেই ঘরবাড়ি ঠিক করার জন্য আমরা প্রায় ঘূর্ণিঝড় উপদ্রুত প্রতিটা জেলায় আমরা 500 বান্ডিল করে টিন বরাদ্দ দিয়েছি এবং সাথে 15 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। ঝড়ে ক্ষতিগ্রস্ত আম চাষিদেরও সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা জানার জন্য সাতক্ষীরার বেলতলা থেকে মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, ঘূর্ণিঝড়ে আমরা জেনেছি ঘূর্ণিঝড় তাণ্ডবে আমের ব্যাপক ক্ষতি হয়েছে, একটু জানতে চাই সেই চিত্রটা। ক্ষতি পুষিয়ে নিতে, আসলে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? এখন পর্যন্ত আমি এ সংক্রান্ত কোনো তথ্য পাইনি। প্রশাসনিক কর্মকর্তারাও আমাকে জানাতে পারেনি যে যারা এই ঘূর্ণিঝড়ে আমে চাষিরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কি ধরনের সহায়তা দেওয়া হবে। তবে তারা জানতে পেরেছেন যে আম চাষিদেরকেও সহায়তা করা হবে। আমি এই যে জায়গাটাতে রয়েছি, এটি একটি বড় আমের বাজার, মূলত যশোর এবং সাতক্ষীরার সীমান্তবর্তী একটি এলাকা। এই এলাকায় সাধারণত আমের বেচাকেনা হয় প্রতি বছরই বেশ বিপুল পরিমাণ। এবারও সেই ধরনের প্রস্তুতি ছিল, কিন্তু ঝড় আর এই ঘূর্ণিঝড়ের ফলে যেটি হয়েছে যে হাজার হাজার আমের যে গাছ সে থেকে আম পড়ে গেছে, ফলে একেবারেই আমের দাম কমে গেছে। আমি যে বাজারটিতে রয়েছি এখানে 50 থেকে শুরু করে 200 টাকা মনের মধ্যেই এখন আম বেচা কেনা হচ্ছে। খুব ভালো জাতের আমের দাম এখন 200 টাকা। তবে সব মিলিয়ে আমরা যেটি দেখতে পাচ্ছি, এইখানে চাষিরা আমাদেরকে যে তথ্য দিচ্ছেন, যারা 7 লাখ টাকায় আমের বাগান করেছেন বা কিনেছেন, তাদের এখন সব মিলে আয় হতে পারে 1.5 থেকে 2,000 টাকা, কোনো কোনো ক্ষেত্রে আর একটু বেশি। সব মিলিয়ে যেটি আমরা দেখতে পাচ্ছি যে এই আমের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে চাষিদের। এবং শুধু মানে ক্ষতি বলা যাবে না, এই আমগুলো এখন ঠিক যে সুস্বাদু আম সাতক্ষীরা, সেটি খাওয়ার উপযোগী হয়নি, অনেকগুলোই খাওয়ার অনুপযোগী হয়ে গেছে এবং খাওয়ার মতো থাকবে না, কারণ এই আমগুলো পড়ে যাবার পরে পাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। যে কারণে এখন শুধুমাত্র টক আম হিসেবে এগুলো বাজারে বেচা কেনা করার উদ্দেশ্যে এখন এই আড়তে আনা হয়েছে। এখানে মূলত যশোর এবং সাতক্ষীরা এলাকায় যেসব আম ঝড়ে পড়ে গেছে সেগুলোই আনছে। চাষিরা বলছেন যে তাদের প্রতি সরকারের একটি সদয় হওয়া দরকার, অন্তত আম চাষিদের যে ক্ষতি হয়েছে সেটি কেটে ওঠার জন্য তাদের একটি প্রণোদনা অথবা আর্থিক সহায়তা খুবই জরুরি বলে মনে করছেন। এর বাইরেও আমি আজকে বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির অবস্থা জানতে চেষ্টা করেছিলাম, বিশেষ করে চিংড়ি। আপনি জানেন সাতক্ষীরা, খুলনা আর বাগেরহাট মূলত
সাদা সোনার দেশ হিসাবে পরিচিত, সেই সাদা সোনা চিংড়ির ক্ষতি হয়েছে ব্যাপক। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্য রয়েছে 40% পর্যন্ত চিংড়ি ঘের নষ্ট হয়েছে। এতে প্রাথমিক হিসাবে সরকারের যে প্রাথমিক হিসাব সেখানে বলা হচ্ছে প্রায় 180 কোটি টাকার মতো চিংড়ির ক্ষতি হয়েছে। এর বাইরে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 70,000 বাড়িঘরের, যেগুলো একেবারেই বলা যায় যে দাঁড় করাতে গেলে বিপুল অঙ্কের টাকা লাগবে। আর সাতক্ষীরার অনেকগুলো এলাকা, বিশেষ করে আশাশুনি এবং শ্যামনগরে বিপুল সংখ্যক বাড়িঘর এখনও পানির নিচে রয়েছে, যেসব পানি থেকে বের হতে অন্তত 4 থেকে 5 দিন সময় লাগবে যদি জোয়ার ভাটার টানে খুব দ্রুতই পানি চলে যায়। কিন্তু এসব এলাকায় যেটি হয়েছে যে ভাটার সময় আবার পানি নামলেও জোয়ারের সময় আবার চলে আসবে, এরকম একটি অবস্থা। সব মিলিয়ে আমার কাছে প্রাথমিক যে হিসাব রয়েছে অন্তত 50,000 মানুষের এই মুহূর্তে বাড়িঘরের ফেরার কোনোই সুযোগ নেই, কারণ তাদের ঘরবাড়ি একেবারেই নষ্ট হয়ে গেছে অথবা পানির মধ্যে সম্পূর্ণ বা আংশিক তলিয়ে রয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থায় আমি এই 3টি জেলায় ঘুরতে গিয়ে দেখেছি যে সাতক্ষীরার সেখানে রাস্তার দুধারে বিপুল সংখ্যক গাছ পড়ে আছে, বৈদ্যুতিক খুঁটি পড়ে আছে, টেলিকমিউনিকেশন বিশেষ করে সেলফোনের কোনো যোগাযোগ নেই বললেই চলে, একেবারেই বিচ্ছিন্ন একটি অবস্থার মধ্যে আছে। এই জেলার কোনো কোনো এলাকায় বিদ্যুৎ যেতে আগামী 5 দিন পর্যন্ত সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ এই ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতক্ষীরা এবং বলা যায় যে এই জেলাটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা জানছিলাম সাতক্ষীরার সহকর্মী হাসিবুর রহমানের কাছ থেকে। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে এ পর্যন্ত 9 জেলায় শিশুসহ 70 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে যশোরেই 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ঝড়ে গাছ পড়ে ও দেয়াল চাপায় তাদের মৃত্যু হয়েছে। যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, জেলার মনিরামপুরে 2 জন, চৌগাছায় মা মেয়ে, শার্শায় 1 জন ও বাঘারপাড়ায় 1 জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের পরিবারকে 20,000 টাকা করে সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। সাতক্ষীরায় ঝড়ে গাছ চাপা পড়ে মারা যান 2 জন, এর মধ্যে রয়েছেন 1 নারী ও 1 বৃদ্ধ। ভোলার চর ফ্যাশনের দক্ষিণ আইচায় গাছের ডাল ভেঙে মারা যান বৃদ্ধ সিদ্দিক ফকির। এছাড়া বোরহানউদ্দিনে মেঘনায় ট্রলার ডুবে রফিকুল নামের 1 যুবকের মৃত্যু হয়। পটুয়াখালীর গলাচিপায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় গাছের ডাল ভেঙে মারা যায় শিশু রাশেদ। আর কলাপাড়ায় ঘূর্ণিঝড়ের প্রচার চালাতে গিয়ে খালে পড়ে নিখোঁজ স্বেচ্ছাসেবীর মরদেহ কয়েক ঘন্টা পর উদ্ধার করা হয়। এছাড়া গাছ চাপায় ঝিনাইদহ, সিরাজগঞ্জ, রংপুরে 3 জন, পিরোজপুরে দেয়াল চাপায় 1 জন এবং চট্টগ্রামে জলোচ্ছ্বাসে ভেসে 1 জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে খুলনার কয়রায় বেড়িবাঁধের 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। উপকূলের বাসিন্দাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতেই এই দুর্ভোগ। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, পাইকগাছা ও কয়রায় টেকসই বাঁধ নির্মাণে 7,000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আম্পানের আঘাতে কয়রা সদর, উত্তর বেতকাশী, দক্ষিণ বেতকাশী ও মহারাজপুরের 11টি স্থানে বাঁধ ভেঙেছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় সব হারিয়ে নিরাপদ স্থানে ছুটছেন 5 ইউনিয়নের 1.5 লাখ মানুষ। তাদের অভিযোগ, আগে থেকেই দুর্বল অবস্থায় থাকা বাঁধগুলো মেরামত না করার কারণেই এই পরিস্থিতি। 2009 সালে আইলার পর থেকে এখনো পর্যন্ত এই রাস্তার কোনো সংস্কারের কাজ আসেনি। যে ঢুকাইছে অল্প অল্পভাবে করছে, তারপরেও সেটা আবার এই বর্তমান সময় নষ্ট হয়ে গেছে। বুলবুল ঝড়ের সময় এইখানে ভয়াবহ অবস্থা ছিল। এইখান থেকে 10-15 পরিবার উঠে ভিতরে চলে গেছে। তারা এই জায়গাটা ফেলানো ছিল, বারবার বলা সত্ত্বেও ওনারা এখানে কোনো পদক্ষেপ নেননি। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, প্রায় 6 দশক আগে নির্মিত কয়রার 130 কিলোমিটার বাঁধ নিয়মিতই মেরামত করা হয়েছে। টেকসই করতে পুনর্নির্মাণ দরকার হলেও তার জন্য এখনো মেলেনি বরাদ্দ। বাঁধ মেনটেন্যান্সের জন্য আমাদের যে বাৎসরিক যে বরাদ্দ দেয়, এটা কোনো বরাদ্দ নিয়মিত কোনো বরাদ্দ আসে না। এখন যেই বরাদ্দগুলো আসে সেটা হলো কি, হঠাৎ করে কোনো জায়গায় যদি ভেঙে যায় তাহলে সেটা হলো ইমার্জেন্সি বেসিসে ওখানে আমাদের সাময়িক মেরামত করা হয়। স্থানীয় সংসদ সদস্য বলছেন, নতুন করে বাঁধ নির্মাণ করতে এরই মধ্যে প্রকল্পের প্রস্তাবনা দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত আছে। এই প্রকল্পগুলো এখন মন্ত্রণালয়ে আছে। মন্ত্রণালয় যখন কাজ শুরু হয়েছে ঠিক তখনই এই করোনার প্রভাবে এটি তো আপনি জানেন যে অফিস আদালত বন্ধ। তবে মাননীয় প্রধানমন্ত্রী কথা দিয়েছেন এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য এই ভেড়ি, টেকসই ভেড়ি উনি অবশ্যই করবেন। ভঙ্গুর এই বাঁধই উপকূলবাসীর একমাত্র দুঃখ। নদী শাসন না করে বাঁধ নির্মাণ আর নিয়মিত মেরামতের অভাবে প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে এই বাঁধই স্বপ্ন ভাঙে উপকূলবাসীর। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।
দেশে করোনা শনাক্ত মৃতের সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছেন 22 জন আর 10,262 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 1,773 জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে হয়েছে 409 জন আর শনাক্ত ছাড়ালো 28,500। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। দেশে বর্তমানে 47টি ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় এসব ল্যাবে করোনা পরীক্ষা করা হয়েছে 10,262টি। এর মধ্যে শনাক্ত হয়েছে 1,773 জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন 28,511 জন। এ সময় দেশে একদিনে সর্বোচ্চ মারা গেছেন 22 জন। এর মধ্যে 19 জন পুরুষ ও 3 জন নারী। আর ঢাকা বিভাগে মারা গেছেন 10 জন, চট্টগ্রামে 8 জন, সিলেট বিভাগে 3 জন ও ময়মনসিংহ বিভাগে 1 জন। বয়স বিশ্লেষণে সর্বাধিক 51 থেকে 60 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন 10 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 2 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 2 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 395 জন। এ নিয়ে সুস্থ হলেন 5,602 জন। একই সময়ে আইসোলেশনে নেওয়া হয়েছে 154 জনকে। এছাড়া দেশে বর্তমানে 13,284টি আইসোলেশন শয্যা রয়েছে। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 4,032 জনকে আনা হয়েছে, ছাড় পেয়েছেন 2,591 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,55,534 জন ছিলেন এবং ছাড় পেয়েছেন 2,01,152 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 54,382 জন। আমাদের সারা দেশের সকল উপজেলা জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 626টি প্রতিষ্ঠান। এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। বেসরকারি প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আন্তঃবিভাগ ও বহির্বিভাগে করোনা পরীক্ষার জন্য ফি নির্ধারণ করা হয়েছে 3,500 টাকা। এছাড়া আবারও বাড়ি থেকে দেওয়া যাবে নমুনা। এজন্য নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠানকে ফি দিতে হবে 1,000 টাকা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় প্রাণ গেল আরও 2 পুলিশ সদস্যের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট 11 পুলিশ সদস্য মারা গেলেন। বৃহস্পতিবার মারা যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের পরিবহন বিভাগের নায়েক আল মামুনুর রশিদ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি থানা। এদিকে চট্টগ্রামে মারা গেছেন জেলা পুলিশের কনস্টেবল মোখলেসুর রহমান। তার বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। মোখলেসুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 2 পুলিশ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন পুলিশ প্রধান বেনজির আহমেদ। ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ, অর্থ ত্রাণ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও পরিচালকরা ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য জেলা প্রশাসকদের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের ছুটির সময়েও সক্রিয় থাকবেন তার কার্যালয়ের কর্মকর্তারা। লকডাউন পরিস্থিতিতে সরকারি ছুটির দিনেও সবসময় খোলা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। অনলাইন এবং অফলাইনে নিয়মিত ফাইল দেখেছেন প্রধানমন্ত্রী। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন বলে জানিয়েছেন কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। এই কর্মকর্তা জানান, করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সব জেলা উপজেলা কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। আম্পানের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ত্রাণ বিতরণের কাজও এরই মধ্যেই শুরু হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, বিদ্যুৎ লাইন ও সড়ক ও বাঁধ মেরামত এবং কৃষি, গবাদি পশু ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি নিরূপণের কাজও চলছে। এদিকে থাইল্যান্ডে অনুষ্ঠিত জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অ্যাসকেপের 76তম সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে আঞ্চলিক সহযোগিতার উপর জোর দেন তিনি। কোভিড-19 মহামারীর কারণে প্রথমবারের মতো অ্যাসকেপের অধিবেশন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। করোনা সংকটের বর্তমান অবস্থা ও করণীয় নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-19 মহামারীর কারণে পুরো বিশ্ব আজ এক চ্যালেঞ্জের মুখোমুখি, যা স্বাস্থ্যগত সমস্যার পাশাপাশি অর্থনীতিকেও মারাত্মকভাবে প্রভাবিত করছে। এই মহামারী মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে ভারতের পশ্চিমবঙ্গে অন্তত 80 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর মধ্যে কেবল কলকাতাতেই মৃত্যু হয়েছে ১৯ জনের, উড়িষ্যায় প্রাণ গেছে ২ জনের। আমপানের ক্ষতি মোকাবেলায় ১,০০০ কোটি রুপি বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজ দুর্গত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারীর মধ্যেই ঘূর্ণিঝড় আমপানের তাণ্ডবে বিধ্বস্ত ভারতের পশ্চিমবঙ্গ। তছনছ হয়ে গেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশিরভাগ এলাকা। লণ্ডভণ্ড হয়েছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। প্রচণ্ড বাতাসের তোড়ে ভেঙে গেছে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা, উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি, বন্ধ রয়েছে রাস্তাঘাট। টেলিফোন, ইন্টারনেট পরিষেবা বিপর্যস্ত। বিদ্যুৎ সংযোগ নেই বেশিরভাগ এলাকায়। আমাদের ঘরবাড়ি পড়ে গেছে, আমরা অন্যদের বাড়িতে আমরা আশ্রয় নিয়েছি, এখন পর্যন্ত আমরা কিছু খেতে পাচ্ছি না। ঝড়ের গতিতে আমার চাল ফাল সব দুমড়ে নিয়ে ইট ফিট ভেঙে সব মোটর উপর পড়েছে, মোটরগুলো খুলে যাচ্ছে না। আমপানের প্রভাবে সমুদ্র নদীর ঢেউ ফুলে ওঠে ৫ থেকে ১০ ফুট পর্যন্ত। বাঁধ ভেঙে প্লাবিত হয় বহু এলাকা। তাণ্ডব চলে সুন্দরবনেও। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার দমদম বিমানবন্দরের একাংশের ছাদ, ডুবে গেছে রানওয়ে। এখন থেকেই পুনর্বাসনের কাজ শুরু হচ্ছে, কারণ যে পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়েছে তা পুনরুদ্ধার করতে অনেক সময় লাগবে। তাই রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে। এমন ভয়াবহ বিপর্যয় আগে দেখেননি বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঝড়ে নিহতদের পরিবারকে ২.৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। মমতার আশঙ্কা, আমপানের কারণে ক্ষতির পরিমাণ অন্তত ১ লাখ কোটি রুপি। এদিকে দুর্যোগ মোকাবেলায় পুরো দেশ পশ্চিমবঙ্গের পাশে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে রাজ্যের জনগণের মঙ্গল কামনা করেন তিনি। সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বুধবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল ও দীঘার মাঝামাঝি অংশে ঘণ্টায় ১৩৩ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় আমপান। করোনা সংকটের মধ্যে আমপানের ক্ষতি পুষিয়ে ওঠা কষ্টকর হবে বলে আশঙ্কা ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোভিড-১৯ চিকিৎসায় বিশ্বে প্রথম অনুমোদিত জেনেরিক ওষুধ রেমডেসিভিরের বাজারজাত শুরু করেছে বেক্সিমকো ফার্মা। এর বাণিজ্যিক নাম বেমসিভির। আপাতত সরকারি হাসপাতালে বিনামূল্যে এই ওষুধ দেবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সচিবালয়ে এই অ্যান্টিভাইরালের প্রথম ব্যাচ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে হস্তান্তর করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান। করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগী নিয়ে সারা বিশ্বের হাসপাতাল আর চিকিৎসকদের যখন নাস্তানাবুদ দশা, তখন দেশের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল দেখালো আশার আলো। করোনা রোগীদের দ্রুততম সময় সুস্থ হয়ে উঠতে যুক্তরাষ্ট্রের স্বীকৃত ওষুধ রেমডেসিভির জেনেরিক সংস্করণের উৎপাদন ও বাজারজাতকরণের বিশ্বে প্রথম সাফল্য দেখালো বেক্সিমকো ফার্মা। বেমসিভির নামে উৎপাদিত ওষুধটি রোগীর রক্তনালীতে ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হবে। ওষুধ উৎপাদনে ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, আছে গুণগত মান নিশ্চিত করার উন্নত ব্যবস্থাও। অন্ধকার টানেলের শেষ প্রান্তে এ যেন এক আলোর ঝিলিক। সারা বিশ্বে করোনা ভাইরাস আক্রান্তে যখন মৃত্যুর মিছিল লাখে গিয়ে ঠেকছে, তখন বাংলাদেশে এক স্বস্তির বার্তা নিয়ে এসেছে বেক্সিমকো ফার্মা। অ্যান্টিভাইরাল এই ওষুধটি ব্যবহারের মাধ্যমে মার্কিন গবেষকরা বলছে করোনা আক্রান্ত রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বেমসিভিরের প্রথম ব্যাচ হস্তান্তর করা হয়। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান ওষুধটি তুলে দেন স্বাস্থ্যমন্ত্রীর হাতে। এ সময় মন্ত্রী জানান, বিশ্বের নানা দেশে করোনা রোগীর চিকিৎসায় এই ওষুধের ভালো ফল মিলেছে। বেক্সিমকো প্রথম কোম্পানি যে এই ওষুধটি আমাদের এই অঞ্চলে তৈরি শুরু করেছেন, এবং আমরা আমাদের ওষুধ প্রশাসনও এর অথরাইজেশন দিয়েছে। এবং একটি কথা এখানে ওনারাই বলেছেন যে এটি খুবই মুমূর্ষ রোগী, ক্রিটিক্যাল রোগী যারা আছেন তাদেরকেই এই ওষুধটি দেওয়া হবে। বাংলাদেশের 6টি প্রতিষ্ঠানকে এই ওষুধ তৈরির অনুমোদন দেওয়া হলেও বেক্সিমকো ফার্মাই প্রথম বাজারজাতকরণের আগে যাবতীয় পরীক্ষা নিরীক্ষায় যোগ্যতা প্রমাণে সক্ষম হয়।
প্রয়োজনীয় ওষুধ রোগীদের জন্য সরবরাহের সক্ষমতা বেক্সিমকো ফার্মার রয়েছে বলেও জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। অন্যান্য ওষুধের চেয়ে ওষুধের দামটা অনেক বেশি, 6টার থেকে 10টা বা 11টা ইনজেকশন দরকার হয় একটা পেশেন্টের। যেহেতু বাংলাদেশ সরকার সরকারি যে হাসপাতালগুলো আছে ওখানে করোনা পেশেন্টদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, সেই জন্য আমরা বেক্সিমকো থেকে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সরকারি যত পেশেন্ট আছে তাদের যদি কাউকে এই রেমডেসিভির ইনজেকশন দিতে হয় সবার জন্য আমরা এটা ফ্রি। যেহেতু সরকার পেশেন্টের কাছ থেকে টাকা নেয় না, আমরাও সরকারের কাছ থেকে কোনো টাকা দেব না। আমাদেরকে যদি বলা হয় কোন পেশেন্টকে লাগবে সরকার বলবে, আমরা দিয়ে দেব ফ্রি। রেমডেসিভির প্রথমে ইবোলা ভাইরাসের চিকিৎসায় ব্যবহৃত হয়। একই গোত্রের হওয়ার কারণে করোনা ভাইরাস সহ কিছু ভাইরাসের পুনরুৎপাদনের প্রক্রিয়াকে এই ওষুধ অকার্যকর করে দেয়। এ কারণে কোভিড-19 রোগের সম্ভাব্য চিকিৎসা হিসেবে রেমডেসিভির ক্লিনিক্যাল ট্রায়ালে ব্যবহৃত হচ্ছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে প্রায় 4000 প্লাস্টিক কারখানা 2 মাস ধরে বন্ধ। এতে কমপক্ষে 6000 কোটি টাকা লোকসান হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়া 8 লাখ শ্রমিক বেকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই খাতে সরকারি প্রণোদনা দেওয়ার আশ্বাস দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। দেশে প্লাস্টিক কারখানা রয়েছে প্রায় 5000। করোনার কারণে 4000-এরই উৎপাদন বন্ধ। এতে বেকায়দায় পড়েছেন এ খাতের সাথে জড়িত প্রায় 12 লাখ মানুষ। সেই সাথে চাকরি হারানোর আশঙ্কাও রয়েছে অনেকের। বছরে দেশে প্লাস্টিক পণ্য বিক্রি হয় 25,000 কোটি টাকার, আর 57টি দেশে রপ্তানি থেকে আয় প্রায় 10,000 কোটি টাকা। গত 2 মাস উৎপাদন বন্ধ থাকায় বিপুল লোকসানের আশঙ্কা ব্যবসায়ীদের। 25 থেকে 30 হাজার কোটি টাকার লোকাল মার্কেট ছিল, সেই লোকাল মার্কেটটা টোটালি বন্ধ। তো অতএব আপনি বুঝতেই পারছেন যে সেই ইন্ডাস্ট্রিগুলো তারা বন্ধ অবস্থায় পড়ে আছে, তারা তাদের তো ক্ষতির সম্মুখীন হচ্ছে। যেগুলো আপনার এক্সপোর্টে আছে তারা কিছু কিছু কাজ করছে। যদি আমরা সরকারের প্রণোদনা এবং আমাদের চেষ্টা এগুলো মিলিয়ে ইনশাআল্লাহ আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। প্লাস্টিক শিল্পের লোকসান কমাতে কাজ চলছে বলে জানান শিল্প প্রতিমন্ত্রী। এছাড়া ছোট উদ্যোক্তারাও যাতে সহজ শর্তে ঋণ পান সেটি বিবেচনা করা হচ্ছে। তারা যাতে এই প্রণোদনার টাকা পায় সেই ব্যাপারে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। কোনো প্রতিষ্ঠান বাদ যাওয়ার কথা না, তবে সেগুলির যে নীতিমালার সত্যটা আমরা শিথিল করার জন্য বলেছি, আর এগুলো যাচাই বাছাই করতে বলছি। এছাড়াও করোনা সংকটের সময় প্লাস্টিক শিল্প শ্রমিক কর্মচারীদের যাতে ছাঁটাই না করা হয় তাও দেখা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে বিপর্যয়ের মুখে ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাঁত শিল্প টানা ছুটিতে বন্ধ থাকায় বেকার এ খাতের লাখখানেক শ্রমিক। কোটি কোটি টাকার লোকসানে পড়েছেন প্রান্তিক তাঁতি থেকে শুরু করে ব্যবসায়ীরা। এমন অবস্থায় সরকারি সহায়তা না পেলে এই শিল্প টিকিয়ে রাখাই কঠিন হবে বলছেন সংশ্লিষ্টরা। ঈদের বাকি মাত্র কয়েকদিন। গত বছর এ সময় তাঁতের খটখট শব্দে মুখর ছিল টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার কয়েকটি গ্রাম জুড়ে গড়ে ওঠা বিখ্যাত তাঁতপল্লী। দম ফেলার ফুসরত পেতেন না শ্রমিকরা, অথচ এবার সেই পাথরাইল, চণ্ডী, নলসোধা, পুটিয়াজানি, রূপসী সহ বিভিন্ন গ্রামে শুনশান নীরবতা। করোনার কারণে সব বন্ধ। কাজ বন্ধ থাকায় বেকার তাঁত শিল্পের সঙ্গে জড়িতরা। পয়লা বৈশাখে ব্যবসা হয়নি, বন্ধ ঈদের ব্যবসাও। ফলে চরম লোকসানের মুখে পড়েছেন তাঁতিরা। গুদামে কোটি টাকার অবিকৃত শাড়ি নিয়ে বিপাকে ব্যবসায়ীরা। সেই সঙ্গে আছে বড় অঙ্কের ব্যাংক ঋণ, আছে তা নিয়ে দুশ্চিন্তা। বলছেন এ বিপদে তাদের জন্য সহায়ক হতে পারে সরকারি প্রণোদনা। রমজানে যে আমাদের একটা সেল হওয়ার কথা ছিল সেটা আমরা বঞ্চিত হব এবার, কারণ আমাদের পাইকাররাও আসে নাই আর আমাদের সেলটাও হয় নাই। পয়লা বৈশাখে মার খেয়ে গিয়েছি, রোজার ঈদও মার খেয়ে গেলাম। এতে 80-85% বিক্রি বন্ধ। ব্যাংকের অনেক বড় ঋণ আছে, এই ঋণের বোঝা এখন বহন করে জানি না কত বছর চলতে হবে। উদ্যোক্তাদের সুবিধার্থে স্বল্প সুদে জামানতবিহীন ঋণ নেওয়ার সুযোগ আছে বলে জানান টাঙ্গাইল তাঁত উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। যারা তাঁতের সাথে শ্রমিক তারা কিন্তু এই প্রণোদনাটা পাচ্ছে, বিশেষ করে যে ত্রাণ সুবিধা। আর এরপরে মালিকদের ব্যাপারে আমরা যেমন ঋণ দিয়ে থাকি, আমাদের
30,000 টাকা থেকে সর্বোচ্চ 2,50,000 টাকা পর্যন্ত 5% সার্ভিস চার্জে আমরা ঋণ সুবিধা প্রদান করতে পারি। এই শিল্পকে টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি প্রণোদনার পাশাপাশি নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সাধারণত ঢাকার বাইরে বিশেষ করে নারায়ণগঞ্জ, নরসিংদী এবং ঢাকা থেকে যারা পাইকাররা এখান থেকে কাপড় নেন তাদেরকে আমরা বলেছি তারা টেলিফোনে জানাবে এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদেরকে, এবং টেলিফোনে জানানোর পর কি পরিমাণ দ্রব্য রয়েছে সেগুলো তারা এখান থেকে ট্রাকে করে নিজেরাই প্রেরণ করবে, যাতে বাইরের কোনো জেলার লোক এখানে আসার প্রয়োজন না পড়ে। সরকারের বিশেষ ক্ষুদ্র শিল্প কুটির শিল্পের জন্য সরকার বরাদ্দের বিষয়ে নজরে রয়েছে। সরকারি বেসরকারি সহায়তার মাধ্যমে ঐতিহ্যবাহী টাঙ্গাইল তাঁত শিল্প টিকিয়ে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা বিশ্বে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 1,07,000-এর বেশি। নতুন করে প্রায় 5,000 মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়ালো 3,34,000, আর মোট আক্রান্ত প্রায় 52 লাখ। এর মধ্যে সুস্থ হয়েছেন 20,79,000 মানুষ। করোনায় সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। নতুন করে 1400-এর বেশি মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 96,000-এর বেশি, আর 28,000-এর বেশি শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ছাড়িয়েছে 16,20,000। এদিকে ব্রাজিলে একদিনে মৃতের সংখ্যা 1100-এর বেশি আর শনাক্ত 17,500। এছাড়া ভারতে নতুন করে 150 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন 6,194 জন। এ নিয়ে মোট আক্রান্ত 1,18,000-এর বেশি। 24 ঘন্টায় মেক্সিকোতে 424 জনের মৃত্যুতে দেশটিতে প্রাণহানি 6,000 ছাড়ালো, আক্রান্ত 56,500। যুক্তরাজ্যের নতুন 338 জন সহ মোট প্রাণহানি ছাড়িয়েছে 36,000, আক্রান্ত 2.5 লাখের বেশি। এই ছিল ব্রিটেন সংবাদ আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।